রাধে রাধে আমার বন্ধুরা, আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমার মনটা ঠিক নেই, কিন্তু যাই হোক, আপনাদের কমেন্টসগুলো আমি পড়ে আমি উৎসাহ পেয়েছি এবং আমি বলেছিলাম আমি ব্লগ করব, তো আমি ব্লগ শুরু করলাম। আপনাদের ভালোবাসা, আশীর্বাদে আমি এগিয়ে যাবার চেষ্টা করছি। তো আজকে আমি আমার কিভাবে আমি আমার মানে লাইফস্টাইলের কিছু অংশ আপনাদের সাথে আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, কিন্তু ভিডিও বড় হয়ে যায় দেখে হয়তো বলতে পারবো না। কিন্তু আশা করি আপনারা যদি আমার কথাগুলিকে বিশ্বাস করে মানেন এবং শোনেন ধৈর্য ধরে, তাহলে আপনাদের কিন্তু উপকার হবে, যেটা আমার হয়েছে। এবার আমি আসছি আসল কথায়। সেটা হলো আমার 2015 সাল থেকে আমার যখন ইউট্রাস অপারেশন হয় 2015-তে, তখন আমার বয়সটা অনেকটাই কম ছিল এবং আমার ইউট্রাসে না বড় টিউমার ছিল। তা সেটা অনেক বছর আগে আমি দিল্লিতে গিয়ে একবার অপারেশন করেছিলাম, কিন্তু ওরা ওটাকে এমনি বের করে নিয়ে এসেছিলো, পুরোটা ওপেন সার্জারি করেনি। তো সেটা আবারও পরে 2015-তে আমার হয় এবং সেটা অপারেশন করার পরেই আমার সাথে সাথেই সুগার হয়ে যায়, কারণ কিছু না কিছু একটা সাইড এফেক্ট মানুষের হয় যখন ইউট্রাসটা আমরা বাদ দিয়ে দিই। তো আমি তারপর থেকে আমার ইনসুলিন শুরু হয়, হাই প্রেশার হয়, আস্তে আস্তে এগুলো সুগার হওয়ার পরে আস্তে আস্তে আমি এগুলোতে মানে আমার এই রোগগুলো হয়, হার্টের রোগ হয়, তো ইত্যাদি বিভিন্ন ধরনের আমার রোগ আমাকে অ্যাটাক করে। তো আমি গত বছর এপ্রিল মাসে যখন আমাকে ডাক্তার বললেন যে আমি এর মধ্যে অনেক, খালি শিলিগুড়িতে না, আমি বাইরেও গিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, কলকাতায় দীর্ঘদিন আমি ট্রিটমেন্ট করেছি। তো যখন বাইরে যাওয়ার পরে মানে ডাক্তাররা দেখেছেন, কিন্তু সুগারের ওষুধ কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। তো আর ওষুধ এমনই একটা জিনিস, একবার যদি ধরে ফেলি সেটার পাওয়ার কিন্তু সমানে বাড়তে থাকে, বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের কথাই বলছি, যেহেতু আমি একজন ডায়াবেটিক পেশেন্ট। তো আমি গত বছর এপ্রিল মাসে যখন ডাক্তার আমাকে বললেন যে আপনার মাল্টি অর্গান ফেলিওর হতে চলেছে, তখন আমি নিজেই একটা মানে কি বলবো, মনের মধ্যে একটা জেদ করলাম, চ্যালেঞ্জ করলাম 75 ডেজের, যে আমি আমার রুটিন মেনে এবার আমি চলা শুরু করি। কারণ দেখি তো আমি সুস্থ হই কি না, আমি নিজেকে ওষুধ ছাড়া বাঁচতে পারি কি না। আমার নার্ভের ওষুধও চলতো, আমি 13টা ওষুধ সারাদিনে খেতাম। জানি না এইভাবে ভয়েস দিচ্ছি কতটা আসছে ভয়েস। তারপরে আমি শুরু করে দিলাম আমার মতো করে রুটিন। আমি সকালে উঠে 45 মিনিট, প্রথমে তো হয় না, প্রথমে 20 মিনিট আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করবেন, খুব কঠিন এক্সারসাইজ কিচ্ছু করার দরকার নেই। একটুখানি গরম জল খেয়ে নিলেন, কি কোনো কিছু একটু খেয়ে নিয়ে, জল খেয়ে নিয়ে, বা না হলে গলা শুকিয়ে যায়, তো সেই জন্য আপনারা তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলোই করা শুরু করবেন। খুব সাধারণ, বেশি কঠিন কিছু করতে হবে না। আমি বলছি, আমার ভিডিওর পিছনের দিকে গেলে দেখতে পাবেন অনেক ভিডিও দেওয়া আছে। তো আমি মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখিয়ে থাকি এক্সারসাইজগুলো। তো আজকে আমি আর এক্সারসাইজ দেখালাম না, আমি বলছি আমার জার্নিটা। তো সকালে উঠে আমি যোগা করতাম, আস্তে আস্তে করে টাইম বাড়ানো শুরু করলাম, 20 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা যোগা, প্রাণায়াম, সব কিছুই আমি যতটুকু করে পারি। প্রথমে শরীর সত্যি করতে খুব কষ্ট হয় যোগা করতে, আসন করতে, প্রাণায়াম করতে, বিশেষ করে যাদের অভ্যাস নেই। তো সেগুলো যদি মনে করেন যে আপনারা মানে পারছেন না নিজেরা, অবশ্যই কোনো ইনস্ট্রাক্টরের কথা অনুযায়ী অবশ্যই সেগুলো দেখে নেবেন, তার থেকে একটু শিখে নেবেন, শিখে নিলে সেটা আপনারা বাড়িতে অনায়াসেই নিজেরা তারপরে করতে পারবেন। তারপরে আমি বলছি যেটা, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার, এইটা আপনারা অবশ্য, মানে আমি খেয়েছি, আমি আমারটা বলছি,
আমি অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার আমি জানতে পেরেছি যে খালি অ্যাপেল সিডার ভিনিগারে কিন্তু উপকার হয় না। অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার এটা আমি খাওয়া শুরু করলাম জানার পরে। সকালবেলায় উঠে খালি দাঁত ব্রাশ করার আগে এটা আমি ঈষদুষ্ণ গরম জলে পিঙ্ক সল্ট দিয়ে আমি খাই, ঠিক আছে। আর খেয়ে তারপরে আমি আমার যোগা শুরু করে দিই। যোগা শুরু করার পরে তারপরে আমি দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি আবার মেথির জলটা খাই। আর যত আমরা খাবো তত কিন্তু আমাদের শরীরের ক্ষতি। তো যদি 16 ঘন্টা ফাস্টিং করা যায় তাহলে সেটা খুব উপকার। তো অনেকেই পারবেন না, সেই জন্য আমি বলছি যে একটা টাইম আমি বলে দিচ্ছি। রাত্রিবেলায় সবার পক্ষে প্রথমে সম্ভব হয় না 7টা সাড়ে 7টার মধ্যে খাওয়া। যদি 6:30টার মধ্যে আমরা ডিনারটা কমপ্লিট করতে পারি আরও ভালো, কিন্তু সেটা তো আমাদের সম্ভব হয়ে ওঠে না। তাই আমি চেষ্টা করি 8টার মধ্যে আমার ডিনারটাকে আমি কমপ্লিট করে দেওয়া। তাহলে ডিনারটা যদি 8টায় করি তাহলে 12টার মধ্যে আমার 16 ঘন্টা, হয়তো আমি হিসাবটা যদি ঠিক বলে থাকি, আমি 12টার মধ্যে আমার 16 ঘন্টা কমপ্লিট হয়ে যায়। এবার 12টা পর্যন্ত আমি কিন্তু শুধুমাত্র ওয়াটার ফাস্টিংয়েই থাকি। ওয়াটার ফাস্টিংয়ে থাকতে গেলে আপনাকে কী খেতে পারবেন, আপনারা জল খেতে পারবেন। আর যখনই জল খাবেন না কেন একটুখানি অল্প পিঙ্ক সল্ট দিয়ে খাবেন। পিঙ্ক সল্ট খাওয়া ভীষণ ভালো। যে কোনো হিমালয়ান পিঙ্ক সল্টটা বেশি ভালো, যে কোনো পিঙ্ক সল্টই আপনারা কিনতে পারেন, বাজারে পাওয়া যায়। তো পিঙ্ক সল্ট দিয়ে যদি আপনারা জলটা খান বারবার করে, আপনাদের এনার্জি অনেকটাই বুস্ট হবে। আর তারপরে আপনারা গ্রিন টি খেতে পারেন, ঠিক আছে, যেগুলো খাওয়া যায়। ডিটক্স ওয়াটার, জলের মধ্যে আপনি 1 গ্লাস জলে বা 1 বোতল, যেটা কাচের বোতল হলে বা কাচের গ্লাস হলে খুব ভালো হয়, তাতে শসা ছোট ছোট করে কেটে চোকলা সহ ফেলে দিলেন। 1 চামচ পরিমাণ অনুযায়ী কি বলে ওটাকে, চিয়া সিডস দিলেন, আর পুদিনা পাতা দিলেন তার মধ্যে। আর যারা সুগারের পেশেন্ট তারা অবশ্যই গাজর বিট দেবেন না, নইলে গাজর বিটও দেওয়া যায়। আর হচ্ছে লেবু চোকলা সহ টুকরো করে ভেতরে দিয়ে দেবেন। একটা লেবুর অল্প একটু চিপে দেবেন আর তার মধ্যে দিয়ে দেবেন পিঙ্ক সল্ট, ঠিক আছে। তো এটা আপনারা ওয়াটার ফাস্টিংয়ের সময় করতে পারেন। আর শুরুতেই আমি বলবো না যে ব্রেকফাস্ট স্কিপ করতে। মোটামুটি যদি 8টার মধ্যে খাওয়া হয়ে যায় 14 ঘন্টা একটা হিসাব করে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্টের মধ্যে রাখবেন 2টো ডিম, যদি দেশি ডিম হয়। সবার পক্ষে সম্ভব না দেশি ডিম কেনা, আমি যেমন খেতে পারি না। আমি পোলট্রির ডিম যখন শুরু করেছিলাম ব্রেকফাস্ট ছাড়া পারতাম না, খিদে পেত। তো সুগারের পেশেন্টদের কিন্তু খিদেটা অনেক বেশি পায়। আমার কথাগুলো যদি আজকে শোনেন দেখবেন আস্তে আস্তে খিদেটাও কমে গেছে, সুগারটাও কমে যাবে। তো 2টো ডিমের পোচ করবেন খুব অল্প তেলে। সাদা তেল কিন্তু একদম খাবেন না। সাদা তেল যত রিফাইন তেল হবে ততই কিন্তু খারাপ। যারা অলিভ অয়েল কেনার ক্ষমতা রাখেন অলিভ অয়েল খাবেন, আমি অলিভ অয়েল কেনার ক্ষমতা রাখি না, আমি সরষার তেলটা খাই। আর খুব সামান্য সরষার তেলে একটা ডিমের গোটা অমলেটও করা যায়। হ্যাঁ, তো সব কিছু দিয়ে, টমেটো যারা পারে, পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে। তো আমি করিনি, আমি যেটা করেছি আমি 2টো ডিম পোচ করে নিয়েছি খুব অল্প তেলে। এটা বাটারে বা ঘিতে করলে বেশি ভালো। আর 1 বাটি শসা আর তার সাথে অল্প টমেটো নিয়েছি। আর হচ্ছে 1 মুঠ চিনেবাদাম বাটার দিয়ে ভাজা কিংবা ঘি দিয়ে ভাজা, এটাই ছিল আমার ব্রেকফাস্ট। তারপরে আমি লাঞ্চে, এটা আমি 7 দিনের মতো খেয়েছি। 7 দিন পরে কিন্তু আমি আর ব্রেকফাস্ট করিনি। আমার বডি ততক্ষণে নিয়ে নিয়েছে, আমার সহ্য ক্ষমতা চলে এসছে 16 ঘন্টা ফাস্টিং করার। এবার আমি ওয়াটার ফাস্টিংয়েই থাকি এখনও। আজকে যে আমি আপনাদেরকে বলছি এখনও কিন্তু আমি ওয়াটার ফাস্টিংয়েই আছি। কালকে রাত্রে 8টার সময় খেয়েছিলাম, এখন বাজে 10:30, সকাল 10:30। তো তারপরে আমি যখন লাঞ্চটা করব, তো লাঞ্চের সময় আগে আমি যেটা করেছি, লাঞ্চের সময় আবারও 1 বাটি বড় স্যালাড নিয়েছি। প্রথম শুরুতে অল্প ভাত নিয়েছি। যারা ব্রাউন রাইস খান তারা তো সত্যিই খুব ভালো, তাহলে 2 চামচ ভাত নেবেন। 1 বাটি বড় স্যালাড আমি এরপরে ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। বড় স্যালাড, কারণ পেটটা ভর্তি রাখবেন, প্রথম দিকে কিন্তু প্রচুর খিদে পায়। হ্যাঁ, তার বড় 2টো আপনার 2টো মাছের পিস, বড় সাইজের 2টো মাছের পিস নেবেন।
কিংবা মাংস নেবেন, ব্রয়লারটা না খাওয়াই ভালো। যদিও আমি তো আমার পক্ষে দেশি মুরগি খাওয়া সম্ভব হয় না, আমি ব্রয়লারটাই খেয়েছিলাম। আর ভাতটা কিন্তু আমি খাইনি, কারণ আমি এত বছর ধরে ভুগছি, আর যেহেতু আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম যে আমি নিজেকে সুস্থ রাখবো, সেই জন্য কিন্তু আমি ভাতটা খাইনি। তো অনেকটাই বলে ফেললাম। আর তারপরে আবার বিকেলবেলায় আমি একটা কফি খেয়েছি, যেই কফিটা হচ্ছে ব্ল্যাক কফি, কিন্তু তার মধ্যে আপনারা পরিমাণ মতো একটা বড় গ্লাস কফি মগে কফি নিয়ে নেবেন। আর আমি কি করি, পাউচ কিনি কফির, তাতে আমার দুটো ছোট প্যাকেট, 2 টাকার পাউচের দুটো প্যাকেট নেই, এটা আমার মাপ হয়ে গেছে, আমি কৌটোতে মাপটা বুঝতে পারি না ঠিক মতো। দুটো কফি নিয়ে নিই, আর হচ্ছে তার সাথে গরম জল নিয়ে নিই, আর তার সাথে একটু ঘি কিংবা বাটার পরিমাণ অনুযায়ী মিলিয়ে নিই। এটা খেলে ভীষণ উপকার, সবার যারা রোগা হতে চান তাদেরও উপকার। সায়েন্টিফিক কজ অনেক আছে, সেটা হয়তো আমি এতটা ডিটেলসে আপনাদের কাছে একটা ভিডিওতেই বলতে পারবো না। হ্যাঁ, অলরেডি 11 মিনিট হয়ে গেছে কথা বলছি, তো সেই জন্য আমি পরে সায়েন্টিফিক ব্যাপারগুলো বলবো। আর ডায়াবেটিস পেশেন্ট বা অন্যান্য সব পেশেন্টদের যাদের কোলেস্টেরল আছে, প্রত্যেকের ফ্যাটি লিভার আছে, একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, জানেন তো, আমি নিজেকে দিয়ে বুঝেছি। আমার ফ্যাটি লিভার, কোলেস্টেরল, হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, সমস্ত কিছু, কিডনির প্রবলেম, সমস্ত ওষুধ আমার চলতো। তো আমি সব কিছু বন্ধ করে দিয়েছি। তো আমি সেই ব্রেকফাস্ট লাঞ্চটাই করতাম, ভাত খেতাম না, সবজি, দুটো মাছের পিস, হ্যাঁ, আর হচ্ছে এক বাটি স্যালাড, এটাই খেতাম। বিকেলবেলায় এই বুলেট কফি যেটা বললাম সেটা খেতাম। আর সন্ধেবেলার খাবারটা আমি কিন্তু 7:30 থেকে 8টার মধ্যেই শেষ করতাম। আবার একই রকম, যদি মাছ না থাকে আবার তাহলে ওই এক বাটি স্যালাড খেতাম। অনেকেই ভাববেন রাত্রিবেলা স্যালাড খেলে সেটা হজম হবে না, কিন্তু এটা একদমই ভুল। নিজের দেখে পরীক্ষা করে আমি আপনাদের কাছে বলছি যে আমরা যেহেতু তাড়াতাড়ি খাবারটা খাচ্ছি, আমাদের কিন্তু হজম ক্ষমতা বেড়ে যায়। তো হজম ক্ষমতা বেড়ে যায়, যার জন্য কিন্তু আমরা স্যালাড খাবো, আবারও এক বাটি সবজি খাবো, কিন্তু খুব অল্প তেলে সবজি খাবো। আর হচ্ছে আবারও আপনি দুটো ডিম খেতে পারেন, পেট ভর্তি করে খাবেন, মানে এই যে আমরা যেই সময়টুকু খাচ্ছি সেই সময়টুকু খাবেন পেট ভর্তি করে। আর এক বাটি স্যালাড, সবজি, মাছ, ডিম কিংবা মাংস, যে কোনো তিনটের একটা অপশান, কারণ প্রোটিনটা আপনাদের প্রচুর খেতে হবে। আর ফলটা একদমই খাবেন না, কারণ ফলে কিন্তু ফ্রুক্টোজ থাকে, যেটা সুগারের পক্ষে ভীষণই ক্ষতিকর। আর হচ্ছে দুধ খাবেন না, দুধে ল্যাকটোজ থাকে, সেটা খুব ক্ষতিকর। আর আমরা তো সত্যি অরিজিনাল দুধটা পাই না, আমরা যে দেশি গরুর যে ঘাস খেয়ে, যেই গরু ঘাস লতা পাতা খেয়ে যেই সব গরু দুধ দেয়, সেই দুধটা আমরা কোথায় পাই না। আমরা ইঞ্জেকশান দেওয়া দুধটাই কিন্তু খাই, গরুকে যেই ইঞ্জেকশান দিয়ে দুধ বাড়ানো হয় সেটাই কিন্তু আমরা খাই। তো সেই দুধটায় যেহেতু ল্যাকটোজ আছে, সেটা আমরা খাবো না। তো আমি এইভাবে, তারপরে বিকেলবেলা কিন্তু আমি প্রথমে 20 মিনিট হেঁটেছি, তারপরে 45 মিনিট হেঁটেছি, এখন আমি 1 ঘন্টা হাঁটি। তো এরকমভাবেই কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ রাখা যায়। আর 8 ঘন্টা কিন্তু আপনাকে কম করে ঘুমাতে হবে, সেটা আপনি রাতের বেলায় ঘুমান কি দিনে আর রাতে দুপুরে, মানে মিলিয়ে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে ব্রেনকে হালকা রাখার জন্য। যদিও গতকালে আমি বলেছিলাম আমার ঘুম হচ্ছে না, কারণ নানা রকম চিন্তা ভাবনার জন্য। আর যতটা নেগেটিভিটি বর্জন করা যায়, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কোনো কিছু শোনা, তার থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, অনেকটা কিছু বললাম। আমি চাচ্ছিলাম যে আমার সুগারের ব্যাপারে কিছু বলবো। অনেকেই প্রশ্ন করেছিলেন, দিদিভাই আপনি ভাত খান না কেন, খালি মায়ের জন্য ভাত করেন। আপনি জানেন যে আপনাদের কাছে বলছি যে আমার সুগার, আমি 7 দিনের পরে মাপতে পারতাম, আমি মাপিনি। আমার যেখানে 500-র উপর সুগার থাকতো, সেখানে আমি যখন 15 দিন পরে মাপলাম এই রুটিন করে, আমি কিন্তু একটা মেডিসিন নিইনি। আরেকটা কথাও বলছি, এইটা কিন্তু আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরকে ফলো করেছি, ফলো করে আপনারাও খুঁজে পাবেন, তারপরেই কিন্তু আমি এই নিয়মটা
মেনেছি। এবং উনি বলেছিলেন কোনো মেডিসিনই বডিতে যেন না যায়। হ্যাঁ, কোনো মেডিসিন খাইনি, কারণ এই ডায়েটের পরে যদি আপনি মেডিসিন খান তাহলে কিন্তু আপনার সুগার ফল করে যেতে পারে। সুতরাং ওষুধ ছাড়া যে সুস্থ থাকা যায়, কি করে থাকা যায় ওষুধ ছাড়া সুস্থ, সেটাই আপনাদের কাছে বললাম। আর আশ্চর্য, আমার প্রেশারও কিন্তু কমে গেছে, কারণ তেল মশলা আমরা কম খাই। আমাদের যদি শরীরে গ্যাস অ্যাসিডিটি না হয় তাহলে কিন্তু আমাদের প্রেশারটাও কমে যাবে। তো যারা ভাত ছাড়া একদমই থাকতে পারবেন না তাদের আমি বলবো অল্প পরিমাণে ভাত খান, যদি পারেন। ব্রাউন রাইসের অনেক দাম, তবুও চেষ্টা করবেন ঢেকি ছাটা চাল খেতে। সবচেয়ে আশ্চর্য কি জানেন তো, যত আমরা দামি চাল খাবো তত কিন্তু আমাদের ক্ষতি, কারণ সেটা আরও বেশি মেশিনে প্রসেসড হয়। তার থেকে বরং রেশনের চাল খাওয়া অনেকটাই ভালো। অনেক কথা বলে ফেলছি, অনেক কথা হয়তো ভুলেও যাচ্ছি, মনে থাকছে না। তো আমি যেমন আজকে আমি আমার ফাস্টিংটা এই যে ভাঙবো, আমি সকালবেলায় অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে নিয়েছি। আর এখানে আমি মেথির জল করে রেখেছি। এই মেথির জলটা আমি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, এটা আমি একটু গরম করে খাবো। তারপরে আমি কিন্তু খাবো দুপুরবেলা এই যে চিয়া সিডসটা কিছুক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছি, ততক্ষণে ভিজে ফুলে উঠবে। চিয়া সিডসটা খাবো, ঠিক আছে। শুরুতে অনেক সময় কনস্টিপেশন হয়, পায়খানার প্রবলেম হতে পারে। তো আপনারা ইচ্ছা করলে, আমি যেটা করেছি চিয়া সিডসের সাথে ইসাবগুল মিশিয়ে খেয়েছি। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু ভীষণ কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি 7 দিন পরেই আপনারা ফল পাবেন। কিন্তু বিশ্বাস করুন, আপনাদের না খেতে হবে একটা গ্যাসের ওষুধ। তা এটা সাধারণ বোঝাই যায় যে গ্যাসের ওষুধ আমরা যদি মানে তেল ঝাল মশলা এগুলো কম খাই, সেদ্ধ খাই, আর সেদ্ধটাও কিন্তু বেশি করব না রান্না বান্না, কারণ তাহলে এমনিই তো আমরা হচ্ছে আপনার প্রচুর কি বলবো সার দেওয়া বা বিষ দেওয়া জিনিসপত্রই খাই, কোথায় আর ভালো জিনিস পাই? সবজি মাছ যেটাই বলুন। তো ওই সবজিগুলোকে আগে একটু ভালো করে ধুয়ে নিয়ে, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, প্রেশার কুকারে আমরা 2টো সিটি মেরে রেখে নিলাম, কিংবা যত বেশি সেদ্ধ করব আমার এটা জানা, তত কিন্তু সেটার গুণটা চলে যায়, ঠিক আছে। আমি জানি হয়তো এই কথাগুলোর ভিত্তিতে অনেক কমেন্ট আসবে যে আমি সঠিক বলছি না, এটা হতে পারে, তার বিরুদ্ধে এটা হতে পারে। তো আমি আমার চ্যালেঞ্জটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম। আর তার সাথে আমি আজকে দুপুরে যেমন চিয়া সিডসটা খাবো, 3 মাস পরে আপনারা টক দইটা খেতে পারবেন। যখন আপনার বডি পুরোটাই নিয়ে নিতে পারবে, তখন আপনি ফলের মধ্যে একটা কলা খেলেন কিংবা একটা পেয়ারা খেলেন সারাদিনের মধ্যে, সেটা আপনি সুগারটা মাপলে আবার বুঝতে পারবেন আপনার সুগার তাতে স্পাইক করছে কি না, সেটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো 3 মাস আপনাদের এই রুটিনটা ফলো করতে হবে। আপনারা শুরুতে ব্রেকফাস্ট করুন, তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্ট স্কিপ করে 16 ঘন্টা করে নিন। আমি এক এক সময় 17-18 ঘন্টাও ফাস্টিংয়ে থেকেছি। যত ফাস্টিংয়ে থাকা যায় ততই ভালো। এই যে ডাক্তাররা বলে, অ্যালোপ্যাথ ডাক্তাররা, যে সুগারের পেশেন্টদের বারবার খেতে হয়, এটা একদম ভুল কথা। আরেকটা কথা বলছি, কার্বোহাইড্রেট কোনো মতেই খাবেন না, চিনি তো বাদই, তার সাথে যতই বলুক না কেন সুগার ফ্রি বিস্কুট বলে কিছু হয় না। বিস্কুটটাই তৈরি হয় কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে, সেটাই কিন্তু গ্লুকোজ। তো আমরা রুটি খাবো না, রুটিটা হলো, আটা হলো গ্লুটোন, আটা মানে হলো আঠা। আমরা যেটা ছোটোবেলায় আটা দিয়ে আঠা বানিয়ে কিন্তু আমরা অনেক ঘুড়ি বানিয়েছি, কোনো কিছু খাম টাম বানাতে গেলে আমরা ছোটোবেলা নববর্ষের শুভেচ্ছা কার্ড দিতাম, এগুলো দিতাম। তো সেখানে ওই আটা গুলিয়ে কিন্তু আঠা বানিয়ে সেগুলোকে আমরা বানিয়েছি, আমি তো বানিয়েছি। তো সেটা খাবো না, চিরা মুড়ি খাবো না, সব কার্বোহাইড্রেট। হ্যাঁ, ভাত তো আছেই। তো যতখানি আমার মনে পড়লো আমি কিন্তু ততখানি আপনাদের কাছে বললাম, ঠিক আছে। তো আমি এরপরে দুপুরবেলা কিন্তু এই যে চিয়া সিডসটা খাবো, আর হচ্ছে তারপর তার সাথে খাবো 2টো ডিমের পোচ, 1 মুঠ বাদাম ভাজা, এটাই হবে আমার লাঞ্চ। আর তার সাথে সবজি সেদ্ধ করব, সবজি সেদ্ধটা খাবো। ডাল খাবেন না প্রথম অবস্থায়, এখন আমি ডালের মধ্যে সবজি সেদ্ধ খাই। 3 মাস আপনারা ডালও খাবেন না, ডালে যতটাই না প্রোটিন আছে ততটাই কিন্তু কার্বোহাইড্রেট আছে। হ্যাঁ, জানি না আপনাদের কতটা উপকারে আসবে,
তবে আমি যতখানি আপনাদের কাছে আজকে বললাম ততটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা পাশে থাকবেন, আমাকে লাইক সাপোর্ট অবশ্যই করবেন। জানি না ভিডিওটা কতটা বড় হয়ে গেল, এর সাথে আমি অ্যাড করে দেব আমি দুপুরে বেলায় কি খাচ্ছি, যেটা আমি তুলে রেখেছি ভিডিওটা, সেটা আমি আপনাদের সাথে অ্যাড করে দেব। যে আমি 2টো ডিমের পোচ, আমি ডিমের পোচই খাই, আর বাটার বা ঘি দিয়ে ভাজা 1 মুঠ চিনে বাদাম, আর হচ্ছে তার সাথে হচ্ছে 1 মুঠ চিনে বাদাম, আর তার সাথে হচ্ছে কি বলে 1 কাপ আরে এই চিয়া সিডসটা, এটা খাবো। আর মাঝখানে আমি কিন্তু তার আগে খেয়ে নেব, কারণ এখন আমার অনেক দিন হয়ে গেছে, গত এপ্রিল মাস থেকে যেহেতু করছি, সেই জন্য তার আগে কিন্তু আমি খেয়ে নেব বুলেট কফি, আর তার সাথে অল্প একটুখানি বাদাম। ঠিক আছে, তো সেটা করে আমি আজকের কাজ শুরু করব। আর হচ্ছে দেখছি টাইমটা কতটা হয়ে যাচ্ছে, ভিডিও বড় হচ্ছে কিনা। তো আপনারা করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। আমাদের ফাস্টিং বেশি আসবে। প্রথমে হয়তো দেখবেন যে ফাস্টিংটা আপনারা 15 দিন পরে সুগারটা টেস্ট করে দেখবেন যে হয়তো ফাস্টিংটা বেশি আসছে। হ্যাঁ, যতক্ষণ আমাদের লিভারে ফ্যাট থাকবে ততক্ষণ কিন্তু ফাস্টিংটা বেশি আসে। কিন্তু আমি একদম দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি, আমার কথাগুলো যদি আপনারা মেনে চলেন, যেটা আমি নিজে উপকৃত, সেই জন্যই আমি বলছি এইভাবে চললে পরে সুগার কিন্তু একদম চলে যাবে। সুগার চলে যাবে, প্রেশার চলে যাবে, প্রেশারটা আর থাকবে না, হাই প্রেশারের ওষুধ খেতে হবে না। এমনকি আমার মা কিন্তু সব খাচ্ছে, কিন্তু আমি সঠিক টাইমে যেটা দিচ্ছি, তেল মশলাটা একদম খাওয়া ছেড়ে দিয়েছি, যার জন্য আমার মা হাই প্রেশারের ওষুধ খেতেন, মার কিন্তু হাই প্রেশার কমে গেছে। ঠিক আছে, মাকে কিন্তু এখন আর প্রেশারের ওষুধ খেতে হচ্ছে না। তো আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আপনারা কাঁচা হলুদটা 1 টুকরা কাঁচা হলুদ খাবেন, এটা আয়ুর্বেদিকে বলে। কাঁচা হলুদ, তারপরে আদা যখন রান্না করা হয় সেটাতে কিন্তু ক্ষতি হয়, কিন্তু কাঁচা আদা, এই 1 ইঞ্চি কাঁচা আদা খাবেন। তারপরে কারি পাতা পেলে পরে, আমার আগের বাড়িতে কারি পাতা অনেক গাছ ছিল, সেই জন্য আমি প্রতিদিন একটা পাতার যে 5-6টা, একটা ডান্টির মধ্যে 5-6টা পাতাও যদি থাকে, সেটা আমি তুলে নিয়ে মাকেও দিতাম, আমিও খেতাম। এই বাড়িতে এসে পাই না। তো যাই হোক, এগুলো তার সাথে খেতে হবে, আপনারা সময় বুঝে বুঝে এগুলো খাবেন। আর একটা কথা মনে রাখবেন যে বারবার খেলে কিন্তু আমাদের সুগার বাড়ে, কখনোই কমে না। আমরা যত কম খাবো সেটাই আমাদের পক্ষে ভালো। আর আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের যে কোষগুলো আছে, কোষগুলোকে তো খালি করতে হবে, পরিষ্কার করতে হবে। তো কোষটা যদি আমাদের পরিষ্কার না হয়, আমরা যদি খাওয়ার পরে খাওয়া দিতে থাকি, তাহলে কিন্তু আমাদের কোষগুলি কখনোই খালি হবে না, গ্লুকোজটা বাড়তে থাকবে। তাতে আপনারা সায়েন্টিফিক্যালি সেটা ইউটিউব সার্চ করলেও দেখতে পারবেন। আর ডাক্তার জাহাঙ্গীর কবিরকে ফলো করবেন। আমি ওনাকে করে উপকার পেয়েছি দেখে আমি বলছি, আমি এই কথাগুলো আজকে বলছি। আর হচ্ছে উনি যেহেতু অন্য ধর্মের, সেই জন্য ওনারা গরুর মাংস খান বা অনেক কিছু খান, আমাদের সেটা দরকার নেই। আমরা যেইটুকু আমাদের প্রয়োজন মাফিক আমরা সেটুকু করে নেব, বারবার খাবো না। আর আরেকটা কথা, সেটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন খাওয়াটা শুরু করব, আমরা কিন্তু খাওয়াটা মানে হেভি খাওয়াটা যেটা শুরু করব, সেটা 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করব। ঠিক আছে, যদি আমি দুপুর 12টার থেকে আমার ফাস্টিং শেষ করে খাওয়া শুরু করি, তাহলে 1 2 3 4 5 6 7 8 রাত্রি 8টার মধ্যে কিন্তু আমাদের খাওয়া একদম কমপ্লিট করে দেবো। আর আমি যদি 10টার মধ্যে শুতে চলে যাই, তারপরের দিন সকালবেলায় এতক্ষণে কিন্তু খেয়ে দিয়ে আমার পেটে সেটা হজম হয়ে যায়, তাই না? আর আমরা যদি রাত্রি করে খাই, তারপরে যদি আবার সাথে সাথেই শুতে যাই, তাহলে কিন্তু সেটা আমাদের হজম হয় না, সেটা ক্ষতি হয়, আর আমাদের শরীরে গ্লুকোজটা আরও বেশি পরিমাণে বাড়ে। তো আমরা যত কোষকে খালি রাখতে পারবো, ততটাই আমরা আমাদের সুগারকে কন্ট্রোল করতে পারবো।
তো আমি বোঝাতে পারলাম কি না আমি জানি না, অনেকটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো এরপরে আবারও আমি বলবো। আর হচ্ছে এই যে বললাম আজকে আমি যখন মানে এখন অবধি তো আমি জলের উপরেই আছি। এরপরে যখন 12টার সময় আমি কিন্তু আমার ফাস্টিংটা যখন শেষ করব, কারণ কালকে রাত্রে 8টায় খেয়েছি, তারপর তখন কিন্তু আমি 1 কাপ বুলেট কফি খাবো। 1 কাপ কফি, ওই দুটো কফির পাউচের মাপ আমি নিয়ে নিই, 2 টাকা করে পাউচগুলো যে পাওয়া যায়, কারণ আমি এমনি মাপটা বুঝতে পারি না। 2টো পাউচ একটা বড় কফি মগে নিয়ে নেব, আর তার সাথে গরম জল, আর তার সাথে হচ্ছে একটু বাটার আছে ঘরে, এখন ঘি নেই, আজকে বাটারটা দিয়েই মিলিয়ে কিন্তু আমি সেই কফিটা খাবো। তার সাথে 1 মুঠ, অল্প 1 মুঠ নেব না, কারণ সারা দিনের মাপ আমার 1 মুঠ, সেই জন্য অল্প বাদাম খাবো। বাদামটা কিন্তু আবার বেশি খাবেন না, তাহলে কিন্তু সেটা ফ্যাটে পরিণত হবে। আর কিছু কিছু কথা মাথায় আসছে, অনেকে ভাববেন ডিমের পোচ করতে ইচ্ছা করছে না, পোচটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু বেশি ভালো, বেশি উপকার, তাহলে আমরা একটু ডিম সিদ্ধ খেয়ে নিই। না বন্ধুরা, ডিম সিদ্ধ খেলে কিন্তু আপনাদের ফ্যাট বেড়ে যাবে। আমি নিজে করে এটা প্রমাণ পেয়েছি যে করতে ইচ্ছা করে না ডিমের পোচ, প্রথম দিকে তো বেশি এনার্জি পাওয়া যায় না, এত কম খাওয়া, কিন্তু সুস্থ হতে চাইলে কিন্তু খাওয়া কমাতে হবে। মানুষ দীর্ঘদিন না খেয়েও যদি থাকে, মানুষ মরে না, কিন্তু তাতে কিন্তু তার সুস্থতা বাড়েই। সুতরাং ডিম সিদ্ধ কেউ খাবেন না, ডিমের পোচ খাবেন, একটু কাঁচা কাঁচা করেই খান, একটু অমলেট করে খান, মানে মামলেট না অমলেট কী বলে জানি না, সব কিছু দিয়ে তাকে একটু বাড়িয়ে খান। আর ডিম, আপনারা ডিমের মধ্যে খুব বেশি ফ্যাট থাকে না, ডিমটায় খুব ভালো প্রোটিন, যদি আপনাদের স্যুট হয়ে যায়, অ্যালার্জি না হয়, তাহলে আপনারা আমি প্রথম দিকে 6টা ডিমও খেয়েছি দিনে, ঠিক আছে? তো সেইটা সাধ্য অনুযায়ী। হ্যাঁ, অনেকে বলবেন এটা তো কস্টলি, হ্যাঁ অবশ্যই কস্টলি, বাজার প্রচুর, সবজির দাম, সবজির বাজার করতে হয়, হ্যাঁ স্যালাড খেতে গেলে তার বাজার করতে হয়, ডিম মাছ মাংস খেতে গেলে তা খেতে হয়, কিন্তু আপনার যদি ওষুধ খরচাটা বেঁচে যায়, আপনি যদি ওষুধের পেছনে প্রচুর টাকা আমাদের খরচ হয়, তো আমি যদি ওষুধটা না খাই, ওষুধটা না খেয়ে যদি সেই টাকাটা আমি খাবারের পেছনে ইনভেস্ট করি, তাহলে মনে হয় আমার উপকারই হবে, অপকার হবে না। প্লিজ বন্ধুরা, আপনারা করে একবার কিন্তু দেখতে পারেন, আমার কথার উপর যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে কিন্তু করে অবশ্যই এটা দেখতে পারেন। আর কি কথা মনে করব, হাঁটবেন, আস্তে আস্তে হাঁটুন, অল্প অল্প করে হাঁটুন, এখন শীত পড়েছে, কেউ সকালেও হাঁটতে পারেন, কেউ, আমি যেমন আগে সকালে হাঁটতে যেতাম, যোগাটা করতাম না, তাতে দেখলাম যে আমার অপকারী হচ্ছে। আবার আরেকটা কথা, আমি বিকেলে হাঁটি, কেউ সকালেও হাঁটতে পারেন। অনেকেই ভাববেন কি দরকার আছে তাহলে খালি ব্যায়াম করি হাঁটি, খাওয়াটা ঠিক পুরো পেট ভরে খাই, কার্বোহাইড্রেট খাই, তাতে কিন্তু কমবে না, দুটো দিকে কিন্তু ব্যালেন্স করেই আপনাকে চলতে হবে। আর সুগারের পেশেন্টরা তো অবশ্যই সারাদিন ওই লেথার্জি আসে ঠিকই শরীরে, কিন্তু আপনাদের চলাফেরার মধ্যে থাকতে হবে, ঘরের কাজকর্ম, মেড থাকলেও মেডের হাতে হাতে আপনারা করুন, একটু সাজান, ঘর সাজান, ঘর গুছান, নিজের বিছানাটা নিজে তুলুন, কিছু বাসন মাজুন, ঘর ঝাড়ু মেড দিয়ে যাক, তবু আপনি চেষ্টা করুন, এই যে আমাদের হাতের এক্সারসাইজ হচ্ছে ঘর মুছলে, ঘর ঝাড় দিলে, হ্যাঁ। তো সব কিছুই শুরুতে কিন্তু অনেকটাই কষ্ট, তারপরে সেগুলো করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায়। এবং একটা সময় আমার এমন অবস্থা হয়েছিল, 75 ডেজ যখন আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি তারপরে না আর অসময়ে খাওয়া, এখনও আমার তাই, অসময়ে খেলে আমি কিন্তু সেটা আমার বডি নেয় না, যার জন্য আমার বাড়িতে কেউ আসলে, আমার মেয়ে আসলো, আমার কিন্তু আমার শরীর খারাপ হয়ে যায়, কারণ তখন অনেক তেলে রান্না হয়, আটা রুটি ময়দা এগুলোর জিনিস খাওয়া হয়, ভাত খাওয়া হয়, আমার কিন্তু সুগারটা চরচর করে বেড়ে যায়, প্রেশারটা চরচর করে বেড়ে যায়, ঠিক আছে? তো না, আমি ভুল বলেছিলাম, এতক্ষণে 12 মিনিট হয়েছে। তো যাই হোক, আরেকটু হয়তো কথা বলতে পারবো। তো সেই জন্যই আমি চেষ্টা করি যে আমার লাইফস্টাইলটাকে ঠিক রাখার জন্য। তো এইভাবে আপনারা মানুন, আশা করি আপনারা অনেকটাই অনেকটাই উপকার পাবেন। আর সত্যি কথা, না খেয়ে থাকলে কিন্তু মানুষ মরে না, খেলে পরেই বরং আমরা খেয়েই কিন্তু অসুস্থ হই। সুগার, ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিজিজ, যদি আমাদের লাইফস্টাইল ঠিক থাকে তবে কিন্তু আমরা অবশ্যই সুস্থ হতে পারবো। অনেক পুরনো, আমার 2015 থেকে ডায়াবেটিস, আজকে কত বছর হলো ভাবুন,
16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 বছর। আমি কিন্তু গত বছর এপ্রিল মাস থেকে নিজের উপর নিজে চ্যালেঞ্জ নিয়েছিলাম, যখন ডাক্তার বলেছিলেন মাল্টি অর্গান ফেলিওর হওয়ার সম্ভাবনা, তখন থেকে কিন্তু আমি ওষুধ ছেড়ে নিজের প্রচেষ্টায় আজকে কিন্তু আমি সুস্থ। হ্যাঁ, মাঝে মধ্যে আমি ভুলভাল খেয়ে ফেলি, তার জন্য আমার সুগারটা স্পাইক করে, সেটা বুঝতেই পারি, আমি স্ব ইচ্ছায় সেটা করি। আর সবচেয়ে মজার কথা কি জানেন তো, এই ডায়েটটা ফলো করলে যারা ফ্যাটি, যারা মোটা, প্রথম 7 দিনে আমার যেটা হয়েছে, প্রথম 7 দিনে আমি মেপেছি, আর একই মেশিনে বারবার করে আমি মাপি, কারণ মাপটা তাহলে ঠিক বোঝা যায়। সন্দেহ থাকলে আপনারা অন্য মেশিনেও মাপতে পারবেন। আমার 5 কেজি ওজন প্রথম দিন কমে গেছিলো। আমি 75 কেজি ছিলাম, প্রথম দিন গিয়ে দেখেছি প্রথম 7 দিন পরে 5 কেজি। কারণ কি, আমাদের বডিতে যে জলটা থাকে না, জলটা, অতিরিক্ত জলটা, সেইটা প্রথমে শোকায়, তারপরে আস্তে আস্তে, তারপরে টাইম লাগে, তারপরে কিন্তু অনেকটা ধৈর্য ধরে থাকতে হবে। আর ডেইলি ওয়েট মাপবেন না। সুগারটা ডেইলি হয়তো আপনারা টেস্ট করতে পারেন, আমি তবুও বলবো ডেইলি সুগার টেস্ট করার কোনো দরকার নেই, যাদের ঘরে মেশিন আছে। ডেইলি ওয়েট মাপবেন না, ওয়েট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার ঘুমটাকে সঠিক হতে হবে, আপনি পজিটিভ কথাবার্তা শুনুন, সব কিছুর উপর কিন্তু আমাদের ওয়েটটা অনেক ডিপেন্ড করে। সুতরাং ওয়েট ডেইলি মাপার দরকার নেই, 7 দিন পর পর ওয়েট মাপবেন। অনেকের প্যানিক হয়ে যায়, জানেন তো, আমি যখন ফেসবুকে, আমি কিন্তু এখন 75 থেকে 60 কেজিতে এসেছি। মানে ওই যে 5 কেজি ওজন কমার পরে তারপরে কিন্তু অনেকটা টাইম লাগে আবার নিজের ওয়েটটা কমতে, বডি সেটাকে আবার অনেকটা টাইম নেয় কমাতে, ঠিক আছে? সেটা ভয় পেয়ে যাবেন না, বা না ইচ্ছে করছে না, কই কোনো তো লাভ হচ্ছে না, না, আপনি বুঝতে পারছেন না আপনার শরীরে ভেতরে ভেতরে কাজ করছে, তারপরে কবে একদিন গিয়ে মেপে দেখবেন যে আপনি আবার অনেকটা কমে গেছেন। হ্যাঁ, আমি যেই কাজগুলো করে এনার্জি পেয়ে যাচ্ছি, যেমন ইউটিউব করতে এসে এনার্জি পাচ্ছি, আপনাদের কথায় উৎসাহ পাচ্ছি, তাই আমি করছি, ইউটিউবটা করছি। গতকাল খুব মন খারাপ ছিল, আজও মন খারাপ, কিন্তু ভাবলাম যে না, এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার যদি উপকারে লেগে থাকে, আমার প্রিয়জনরাও যদি তাতে উপকার পায়, তাহলে ক্ষতি কি? প্রিয়জনদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তাই না? তাই এই কথাগুলো কিন্তু আপনাদের কাছে আমি বললাম। প্রতিদিন ওয়েট মাপবেন না, ওয়েটটা কিন্তু তাহলে মন খারাপ হয়ে যাবে। 7 দিন পর পর মাপুন, 10 দিন পর পর মাপুন। সুগারটা আপনি টেস্ট করুন, ওটা দেখার অবশ্যই দরকার আছে। ঘরে যদি মেশিন থাকে আপনি দেখে নেবেন। আমার ঘরে মেশিন নেই, আমাকে দোকানে গিয়ে টাকা দিয়ে সুগারটা টেস্ট করতে হয়। তো এই তো বললাম অনেকটাই কথা, আর কিছু এখন মনে হচ্ছে না। আরেকটা কথা, কেউ যদি খেতে না চায়, কোনো বাচ্চারাও যদি খেতে না চায়, তাকে কিন্তু কখনো জোর করে খাওয়াবেন না। যখন তার খিদে পাবে তখনই তাকে খেতে দিন। জল অতিরিক্ত খেতে হবে আমাকে না, আমার যখন জল তেষ্টা পাবে আমি তখনই কিন্তু জলটা খাবো। জোর করে তো আমার জল খাওয়ার দরকার নেই। ওভার জল হয়ে গেলে কিন্তু তাতে আমাদের কিডনিরও ক্ষতি করে। আমার যখন জল তেষ্টা পাবে আমি তখনই জলটা খাবো, ঠিক আছে? আর বাচ্চারা খাচ্ছে না, জ্বর আসছে, শরীর খারাপ লাগছে, আমরা তখন কি করি, না বাবু খাও, খাও, খা, না খেলে শরীর খারাপ করবে না। ওর যখন খিদে পাবে ওকে তখনই খেতে দিন। ওর শরীর তখন সেটা চাইছে না, যে শরীর চাইছে না যে তার খাওয়াটা প্রয়োজন, সেই জন্যই কিন্তু সে খেতে চাইছে না। এই খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা মানি না, কিন্তু বড় বড় মহাপুরুষরা দেখবেন, বা যারা এগুলো নিয়ম মানে, তারা কিন্তু সারাদিনে হয়তো একবার আহার করে, তারাই কিন্তু সুস্থ, জানেন তো? যারা খায় তারা কিন্তু সুস্থ থাকে না। হ্যাঁ, খেতে তো হবেই, নাহলে আমরা বাঁচবো কেমন করে? এটা আমাদের ভুল ধারণা। সারাদিনে যদি একবার খাওয়া যায়, সারাদিন আমরা ওয়াটার ফাস্টিং, চা, জল, মানে বিভিন্ন ধরনের এগুলো খাচ্ছি, কিন্তু আহারটা যদি একবার সারাদিনে করি তাহলে তো আরোই ভালো। আছেন না মুনি ঋষিরা, আছেন না সারাদিনে একবার আহার করে, তারা তো দিব্যি দীর্ঘায়ু সেই মহাপুরুষেরা, তাই না? তো এগুলো আমাদের খুব সামান্য সামান্য কথা, এগুলো মনে রাখতে হবে। তো কতটা বোঝাতে পারলাম জানি না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আমার উপকার হয়েছে দেখে আমি আপনাদের সাথে আজকে কথাগুলো শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আমি এরপরে জুড়ে দিচ্ছি, আরেকটুখানি ভিডিও আছে আমার কাছে করা, দেখছি সেটা আছে নাকি, ডিলিট যদি না হয়ে থাকে তাহলে সেটা জুড়ে দেব। সবাই ভালো থাকবেন।
ঈশ্বরের কাছে, মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। ঠিক আছে, রাধে রাধে বন্ধুরা। এটা আমি বলেছিলাম যে দুপুরের খাবারটার মধ্যে এই যে ডিমের পোচ দুটো, বাদাম আর 1 কাপ কফি, সেটাই দেখিয়ে দিলাম।